আর সংস্কার কি হয়েছে? স্থাপনার নাম চেঞ্জ হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেলের নাম এখন বাংলাদেশ মেডিকেল, মানে শেখ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে এক্সপ্রেসওয়ের নাম। ৩৬ জুলাই। অর্থাৎ আপনি জায়গার নাম বদল করে ওইখানে আপনি একটা সংস্কার করেছেন। এই ছাড়া নাগরিকের জীবনমান উন্নত হয়েছে, এরকম সংস্কারের কথা সরকার কি দায়িত্ব নিয়ে বলতে পারবে? যখন আপনি নতুন বাংলাদেশ বলেন, তার মানে পুরনো বাংলাদেশ আছে বা ছিল, তাহলে সেই বাংলাদেশটা কেমন এবং কেন আপনি সেটাকে পুরনো বাংলাদেশ বলছেন? এবং আপনি যেই নতুন বাংলাদেশ বলছেন সেই নতুন বাংলাদেশের মানদণ্ডটা কি আসলে? একজন সাধারণ নাগরিক যেই ধরনের রাষ্ট্র পছন্দ করে বা প্রত্যাশা করে, সেটাই তার কাছে নতুন বা সেটা তার কাছে কাঙ্ক্ষিত। এখন সেটা বিগত দিনে তার পূরণ হয়নি বলেই আপনি সেটাকে বলছেন পুরনো বাংলাদেশ, এবং আপনি ওই বাস্তবতার মধ্য দিয়ে মানুষ যেতে চায় না বলেই আপনি বলছেন যে নতুন বাংলাদেশ, তাই তো? এখন একজন সাধারণ নাগরিক, ধরেন এই আপনার অফিসের নিচে যেই লোকটা চা বিক্রি করে বা যে রিক্সা চালক, তার কাছে আপনি যদি প্রশ্ন করেন নতুন বাংলাদেশ বলতে আপনি কি বোঝেন, আমার ধারণা ম্যাক্সিমাম লোক একটা কমন উত্তর দেবেন যে আমি রাষ্ট্রের যে সেবা সেটা আমি নির্বিঘ্নে, বিনা হয়রানিতে, বিনা ঘুষে, বিনা কালক্ষেপণে পেতে চাই। দ্বিতীয়ত, আমি আমার ইলেকট্রিসিটিটা চাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা চাই। মানে নাগরিক অধিকারগুলো। থার্ড, আমি সম্মানটা চাই নাগরিক হিসেবে। এখন আপনার সংবিধানে ৭ অনুচ্ছেদ বলে দিয়েছেন রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং রাষ্ট্রের সকল নাগরিকের ক্ষমতা মালিকানা প্রয়োগ হওয়ার একমাত্র জায়গা হচ্ছে নির্বাচন। বিগত 3টা নির্বাচনে ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই, যেহেতু আমাদের রিপাবলিকের নামই হচ্ছে পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্র। তো এই কিন্তু প্রজাতন্ত্রের পৃথিবীতে বহু মালিক, গণতান্ত্রিক রাষ্ট্র আছে যারা পিপলস রিপাবলিক না, রিপাবলিক। হ্যাঁ, না, সেটা আবার অন্য একাডেমিক ডিসকাশন, আমি সেখানে না যাই। ধরেন বলছি নতুন বাংলাদেশ শব্দটা আমি কোন জায়গাটা আমি ফিট করাতে চাই। তাহলে এই যে জনগণ 3টা নির্বাচনে পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারলো না, মানে 3টা নির্বাচনে আপনি তার মালিকানাকে অস্বীকার করলেন। এক, তাহলে এই প্রথম কাজ হবে অভ্যুত্থানের পরে মানুষের মনে যে প্রত্যাশাটা, জুলাই অভ্যুত্থান তো শুরু হয়েছিল, ওনারা ছাত্র নেতারা যা শুরু করলেন একদম ছোট একটা জায়গা থেকে, তো সরকারি চাকরিতে কোটা সংস্কার, তারপরে সেইটাই যে বিপুল জনগোষ্ঠী মানুষ যে অ্যাকোমোডেট হলো, একটা বড় কারণ তো ইলেকশন। মানুষের মনে এই প্রতীতি জন্মেছিল যে এইবার বোধহয় আমরা একটা ভোটটা দিতে চাই। তাহলে অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক প্রত্যাশা, আপনি বলেছিলেন যে আকাশ ছোঁয়া প্রত্যাশা, একটা বড় প্রত্যাশা ছিল যে 3টি নির্বাচনে যা হয়েছে সেটা হবে না। তাহলে বিগত 3টি নির্বাচনে যা হয়েছে সেটা যদি না হয়, তাহলে এইটা নতুন বাংলাদেশের একটা সূচনা, সেটা হবে কিনা। এক নাম্বার 2, জনগণ এই যে মালিকানাটা যদি প্রয়োগ সত্যি সত্যি করতে পারে, অর্থাৎ সে নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবে, এবং তার যে ভোটের ফলাফলটা সে পাবে, অর্থাৎ ভোট নাগরিক যেখানে দিয়েছে এটাই ফলাফলে আসবে, কোনো ধরনের প্রশাসনিক কু, কোনো ধরনের মেটিকুলাস ডিজাইন, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হবে না। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক কু, যে শব্দগুলো অলরেডি রাজনৈতিক পরিসরে আছে, এগুলো হবে না। এগুলো হবে না একটা নিউট্রাল ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে বিশ্বাসযোগ্য, মানে আমরা সবসময় বলি কি যে ফ্রি ফেয়ার ইলেকশন, আমি এর সঙ্গে একটা শব্দ যোগ করি বিশ্বাসযোগ্য, অর্থাৎ খুব ফ্রি ফেয়ার ইলেকশনও বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু সারাদিন খুব ভোটে শান্তিপূর্ণ পরিবেশ, মারামারি নেই, কাটাকাটি নাই, কিন্তু ভোটের ফলাফল যেখান থেকে আসে ওইখান থেকে একটা ছোট্ট একের জায়গায় পেছনে একটা এক বসিয়ে দিলে সংখ্যা চেঞ্জ হয়ে যায়। সময় দেখেছি সুষ্ঠু মানে একেবারে সুশৃঙ্খল শান্তিপূর্ণ নির্বাচন, কিন্তু বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল না। তাহলে যদি আপনি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারেন, এটা হবে নতুন বাংলাদেশের একটা সূচনা। এখন এইটা যদি করতে না পারেন, ভোটের দিন যদি আপনি সত্যি সত্যি দেখেন যে এই ভোটটা এরকম হচ্ছে না, এই মির্জা আব্বাস সহ বিএনপির অনেক সিনিয়র নেতা বারবার যে কথাটা বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, প্রশাসনিক কু হতে পারে, ইভেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন, সারাদিন ভোট কেন্দ্র পাহারা দেবেন, এই কথা কেন বলতে হচ্ছে তাকে? ভয় আছে তার মধ্যে, তাদের মধ্যে ভয় আছে। এটা হতে পারে তাদের ভয়, অথবা হতে পারে এক ধরনের দুর্বলতাও তাদের মধ্যে কাজ করতেছে কিনা আমি ঠিক জানি না। তাহলে এই ভয়টা অভ্যুত্থানের পরে, ভয় বা দুর্বলতার বাইরে আস্থাহীনতাও আছে। আস্থাহীনতা অভ্যুত্থানের পরে সরকারের উপরে, নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা হচ্ছে, এই ভয়টা তো তৈরি হওয়ার কথা ছিল না। বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি, আমরা তো বলেছিলাম যে নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট হবে, কিন্তু নির্বিঘ্নের পরেও প্রশাসনিক কু যদি হয়, কোনো একটি দল যদি তার প্রতিপক্ষ দলের পোলিং এজেন্টদেরকে কিনে নিয়ে যেতে পারে ভেতরে ভেতরে, প্রশাসনের একটা বিরাট অংশ যদি ভেতরে ভেতরে কোনো দলের পক্ষে হয়ে কাজ করে, তাহলে তো আর ভোট নির্বিঘ্ন হলো, শান্তিপূর্ণ হলো, কিন্তু আপনি ভোটের ফলাফল দেখবেন উল্টো, বিশ্বাসযোগ্য হলো না। তাহলে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে না পারলে আপনি নতুন বাংলাদেশের যে স্বপ্নটা আপনি দেখছেন সেই জায়গাটা আপনি যেতে পারবেন না। প্রথম চোটে আপনাকে ভোটটা ফ্রি ফেয়ার, ক্রেডিবল এবং বিশ্বাসযোগ্য হতে হবে। সেই জায়গাটা এনশিওর যদি আপনি হয়, 13 তারিখে যদি আপনি দেখেন যে না, ভোটের ফলাফল নিয়ে কোনো মারামারি হয় না, জনগণ যেখানে ভোট দিয়েছে ফলাফল, অর্থাৎ আমি যে না রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক,
এইটা আমি যদি প্রয়োগ করতে পারলাম, বাড়িতে ফিরলাম, এরপরে আমি যদি টেলিভিশন স্ক্রিনে দেখি যে না এটা বিশ্বাসযোগ্য ফলাফল, তাহলে বোঝা যাবে যে নতুন বাংলাদেশের দিকে আপনি যেতে শুরু মানে করেছেন, যাত্রা শুরু করেছেন। যাত্রাটা শুরু করলেন কেবল। মানে ফলে এখানেই শেষ রাজনৈতিক নয়। দলগুলোর এই মুহূর্তে যে অবস্থান একেবারে মুখোমুখি, এর প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এটি খুবই ভালো, এটি নির্বাচনে থাকাই উচিত। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বাক্য শব্দচয়ন এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস, এটি আসলে কি না, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। এই যতটুকু অ্যাগ্রেসিভনেস আপনি দেখছেন, এইটা তো সংঘাত পর্যায়ে পৌঁছাচ্ছে না। শেরপুরের ঘটনাটা ছাড়া এখন পর্যন্ত ম্যাসিভ কোনো কিছু ঘটে নাই যা নির্বাচনকে অনিশ্চিত করে ফেলতে পারে। একমাত্র ব্যতিক্রম যদি ঢাকাকে আপনি দেখেন, ইনকিলাব মঞ্চের গত শুক্রবারের কর্মসূচিটা বাদে আপনি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় নাই যে এমন কিছু ঘটে গেছে যা নির্বাচনকে মানে আনসার্টেন করে দেবে। কিন্তু ইনকিলাব মঞ্চের এই র্যালির কথা বলেছেন, সেই র্যালিতে ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে অবদমিত করেছে বা নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিচার্জ করেছে, সেটিও প্রত্যাশিত না অভ্যুত্থানের বাংলাদেশে। আবার সেই জায়গা থেকে স্লোগান না, উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনী তো যে কোনো মুভমেন্ট ধরেন, যে কোনো আন্দোলন করার রাইট যেমন প্রত্যেক নাগরিকের আছে, সেটি আবার সেই নিয়ন্ত্রণ করার আন্দোলন কোন দায়িত্ব আন্দোলনটা কিভাবে পুলিশ মোকাবেলা করবে এইটা সেটিও তাদের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু আইনি এখানে right তার প্রশ্নটি আছে। ওটি না, প্রশ্নটি হচ্ছে ওই সমাবেশ থেকে বা ওই র্যালি থেকে আমরা দেখেছি কয়েকজন স্লোগান দিয়েছে নো নির্বাচন, নো ইলেকশন, নো ইলেকশন। ওইখানে সন্দেহের জায়গাটা যে এই মানে সরকার, তার মানে কি এর মধ্যে কোনো যোগসূত্র আমি সেটাই দেখছেন? বলছি যে এই নির্বাচনের বাকি আছে আপনি বললেন 80 80 ঘন্টা। আর সরকারের মেয়াদ আছে ধরে নেন 10-12 দিন। তাহলে যেই সরকারের মেয়াদ আছে 10-12 দিন, যেই সরকার একটি নির্দলীয় সরকার, রাজনৈতিক সরকার না, সেই সরকারের আমলে ভোটের 3 দিন আগে 4 দিন আগে আমি কেন এরকম একটা বিরাট দাবি নেই? ওসমান হাদি হত্যার বিচার তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়। প্রত্যেকটি মানুষ চায়। আজকে কে এই চায় না? অনুষ্ঠান থেকেও আমরা এবং- দাবি জানাচ্ছি। এবং আমরা ন্যায় বিচার চাই। শুধু বিচার তো না, আমরা ন্যায় বিচার চাই। যিনি প্রকৃত অপরাধী তাকে ধরেন। এখন এই ধরতে গিয়ে আপনি ভুলভাল আসামি জজমিয়া নাটক যদি করেন, সেটা আমরা প্রত্যাশা করি। আবার সেটাকে ইস্যু করে যদি ভোটটা বন্ধ আমি সেটাই করার বলছি যে দাবি এখন তোলেন, এই প্রত্যাশা, এই দাবি তো শেষ হয়ে যায় নাই। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, গোয়েন্দা বাহিনী তদন্ত করছে। নির্বাচনের পরে একটা নতুন সরকার আসবে, সেই সরকার কি ওসমান হাদির বিচার বাতিল করে দেবে? এটা কি আদালতের মানে কি বলে রিমুভ করে দেবে? তা তো করবে না। তাহলে আপনি ভোটের এই অল্প কয়েকদিন আগে এরকম ঢাকা শহরকে অচল করে দেওয়ার মতো বা একটা শহরকে অচল করে দেওয়ার মতো এই কর্মসূচি আপনি কেন ডাকলেন? এখানে তাদের এই পেছনে জায়গাটিতেই আপনার সন্দেহ দেখছেন আপনি? শুধুমাত্র আপনার সন্দেহ। ঢাকার এটাকেই দেখছি, এর বাইরে অন্যান্য জায়গায় যা হচ্ছে এটাকে আমার অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে না যে নির্বাচন হবে না বা বানচাল হয়ে যাবে। কারণ 5 আগস্টের আগে বাংলাদেশে যা যা হতো, নাগরিকের হয়রানি, নাগরিকের দুর্নীতি, নাগরিকের মানে নাগরিক হিসেবে তার যে অধিকার পাওয়ার কথা, এগুলোকে উন্নত হয়েছে কোথাও? সরকারি অফিসে আমরা শুনেছিলাম ঘুষ চাইলে ঘুষি দেওয়ার কথা। আমরা রাইট, হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন শুরুতে ঘুষ চাইলে ঘুষি দিবেন। কিন্তু আমরা গত 1.5 বছরে দেখি নাই যে ঘুষ চাওয়ার ফলে উনি নিজেও একটা উনি ঘুষি নিজে দেন। ঘুষ দিয়েছেন কিনা জানি না। রাইট, সরকারি অফিসগুলোয় আপনি কয়েকদিন আগে এই ভেরি রিসেন্টলি একজন খুব শীর্ষ ব্যবসায়ী তিনি বললেন যে আগে 1 লাখ টাকা ঘুষের জায়গায় এখন 10 লাখ টাকা ঘুষ লাগে। সরকারি অফিসগুলো আপনি খোঁজ নেন, আওয়ামী লীগের আমলে যেই পরিমাণ দুর্নীতি হতো, ঘুষ হতো, তার চেয়ে অনেক বেশি দুর্নীতি ঘুষ এখন হচ্ছে। তাহলে নতুন বাংলাদেশ এই যে ঘুষের রেট বাড়বে, 1 নাম্বার 2 আপনার চাঁদাবাজি, ফুটপাত থেকে চাঁদাবাজি কি 5 আগস্টের আগে যা হতো এখন কমেছে? চেহারাটা বদলেছে। সেটি কিন্তু এনসিপি একা করেনি। না, আমি এনসিপির কথা বলছি না তো, আমি কোনো মানে পার্টির এই রাজনৈতিক শক্তিগুলোই করে। না, আমি বলছি যে কারা করছে সেটা পরে। একজন দোকানদার যখন চাঁদা দেয়, তার কাছে পার্টিটা ম্যাটার করে না, তার কাছে ব্যক্তি ম্যাটার করে। যে আমি অমুককে চাঁদা এতদিন দিচ্ছি, এখন অমুককে দিচ্ছি, তার কাছে আওয়ামী লীগ বিএনপি ম্যাটার করে না। সে যে প্রতিদিন 200 টাকা তাকে দিতে হচ্ছে, হচ্ছে, সে এখনো victim। ভিকটিমই আছে। এখন সরকারি অফিস ঠিক হয় নাই, পুলিশ ঠিক হয় নাই, আপনার আমলাতন্ত্র ঠিক হয় নাই, চাঁদাবাজি ঠিক হয় নাই। ইভেন সবচেয়ে বড় দৃশ্যমান পরিবর্তন যেই জায়গাটা হবার কথা ছিল, রাজনৈতিক সংস্কৃতি, যে আমরা সহনশীল রাজনীতির চর্চাটা করব। আপনি রাজনৈতিক সংস্কৃতিতে গত 1.5 বছরে কোথাও কোনো পরিবর্তন হয়েছে? এই যে 30টা রাজনৈতিক দল মিলে একটা জুলাই সনদ করলো, এইখানে তো আপনি একমত হতে পারলেন না। আপনি এক গাদা নোট অফ ডিসেন্ট সহ আপনি জুলাই সনদকে খসড়া করলেন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্টকে বাইরে মানে বাদ দিয়ে ওনারা একটা ফাইনাল দিয়ে দিলেন। অর্থাৎ যারা নোট অফ ডিসেন্ট দিল তাদেরকে আপনি অ্যাভয়েড করে, তাদেরকে উপেক্ষা করে আপনি একটা সনদ পাশ করার জন্য সরকারকে দিয়ে দিলেন। তার মানে কি আপনি রাজনৈতিক দলগুলোকে বাইপাস করলেন। একটা সুস্থ এবং রাজনৈতিক যারা সবচেয়ে এই জুলাই সনদের জন্য যারা সবচেয়ে বেশি মরিয়া ছিল বা মুখিয়ে ছিল, এনসিপি স্বাক্ষর করল। এনসিপি এখন পর্যন্ত কেন স্বাক্ষর করে নাই? তার মানে কি? আবার তারাই এই জুলাই সনদের পক্ষে হাবর চাচ্ছে। হ্যাঁ বলছে। আমি সেটাই বললাম যে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি 1.5 বছরে আমরা দেখলাম হয় নাই। সরকারি অফিস ঠিক হয় নাই, সাধারণ মানুষের হয়রানি কোথাও থেকে 10% কমেছে কিনা আমি জানি। এবং সরকার মানে পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এইটা ছাড়া দৃশ্যমান আর কি সংস্কার করেছে। আবার উল্টো ন্যারেটিভও আছে
যে এই যে পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছে 68,000 68,000। না, একটা তো বড় অংশ সরকার আইনিভাবেই দিয়েছে যে যারা সৌদি আরবে আছে রোহিঙ্গা, এর বাইরেও বাংলাদেশের ক্যাম্পে যে রোহিঙ্গারা আছে, কত রোহিঙ্গা পাসপোর্ট বাই দিস টাইম পেয়েছে আমরা কি জানি? এই হিসাবটা আমরা পরে পাবো, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে। এনআইডি কার্ডও পেয়েছে। হ্যাঁ, এনআইডি কার্ড না পেলে তো পাসপোর্ট পাবেন, আগে থেকে এনআইডি কার্ডই নিতে হয়। তাহলে আপনি পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে এটাকে বলছেন বিরাট সংস্কার। আর সংস্কার কি হয়েছে? স্থাপনার নাম চেঞ্জ হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেলের নাম এখন বাংলাদেশ মেডিকেল, মানে শেখ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে এক্সপ্রেসের নাম। 36 জুলাই। অর্থাৎ আপনি জায়গার নাম বদল করে ওইখানে আপনি একটা সংস্কার করেছেন। এই ছাড়া নাগরিকের জীবনমান উন্নত হয়েছে, এরকম সংস্কারের কথা সরকার কি দায়িত্ব নিয়ে বলতে পারবে যে এই 5টা সংগঠনে, এই 5টা সরকারি প্রতিষ্ঠানে আগের আমিন ভাই, চাইতে আরেকটি কম পরিবর্তন হয়েছে। ঘুষ হয়? আরেকটি পরিবর্তন হয়েছে। আগে যেমন ট্যাগিং রাজনীতিতে ছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি, ট্যাগিং তো এখন বেড়েছে, আর এখন হচ্ছে ফ্যাসিস্টের দোষ। ফ্যাসিস্টের দোষর। আচ্ছা, আওয়ামী লীগের আমলে আমরা যখন পত্রিকা লিখতাম, জামাত শিবির বলতো, তো আপনাকে জামাত শিবির বলতো, আমাকে জামাত শিবির বলতো, আবার এই লোকের এখন আমাদেরকে আওয়ামী লীগ বলে, ফ্যাসিস্টের দোষ, ফ্যাসিস্টের দোষর বলে, রয়্যাল এজেন্ট বলে। রাইট। এখন এই আগে ট্যাগিং করে সোশ্যাল মিডিয়ায় আমাদের ঘনিষ্ঠজনেরা সাহস করতো না, দূরবর্তী লোকেরা বলতো, এখন ঘনিষ্ঠ লোকেরা বলে। আবার এখন মানে এই ট্যাগিং করেই ক্ষান্ত হয় না, অনেক সময় মবের মুখেও পড়তে হয়। মবের মুখে পড়তে হয়। আপনি তার মানে পড়তে হয়েছে। তাহলে আপনার কোথায় নতুন বাংলাদেশ করলেন আপনি?